দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে সেটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি। ফ্যাসিবাদ ফিরে আসা ঠেকাতে সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী করছে সরকার। বগুড়ায় সিটি কর্পোরেশন সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন। বিকেলে যোগ দেবেন জনসভায়। ডিপো থেকে জ্বালানি সরবরাহ বাড়ানোর দাবি পুরোপুরি কার্যকর হয়নি। তেল পেতে দীর্ঘ অপেক্ষা। আজই আসতে পারে গণপরিবহনে ভাড়া বাড়ানোর ঘোষণা। এবার সারা দেশে হামের টিকাদান শুরু। ৩ সপ্তাহে পাবে ১,৭০,০০,০০০ শিশু। ময়মনসিংহ ও সিলেটে আজও 2 শিশুর মৃত্যু। সংরক্ষিত আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করল বিএনপি। তালিকায় সেলিমা রহমান, নিপুণ রায় অভিজ্ঞরা আছেন, তুলি, মানসুরা সহ অনেক নতুন মুখ। কাল শুরু এসএসসি পরীক্ষা। অংশ নেবে ১৮ লাখের বেশি শিক্ষার্থী। খাতা মূল্যায়নে অহেতুক কঠোরতা নয়, প্রশ্ন ফাঁস ঠেকাতে সাইবার নজরদারি, বললেন শিক্ষামন্ত্রী। এবার নৌপথে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শক্তি প্রদর্শন। কার্গো জাহাজ আটকের পর 2টি মার্কিন জাহাজে তেহরানের ড্রোন হামলা। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি উজ্জ্বল হাফিজ। ফ্যাসিবাদী শাসনামলে বিচার বিভাগকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ যেন দেশে ফের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে সেটি এখন সময়ের দাবি। এ লক্ষ্যে বর্তমান সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কাজ করছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়া সফরে বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তারেক রহমান। আরও জানাচ্ছেন হোসেন জাহিদ। প্রায় 2 দশক পর পৈতৃক ভিটায় পা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভবন ও পাঠাগার বাবদ সরকারের পক্ষ থেকে 23 লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী পরে অংশ নেন জামিনের অনলাইন প্রক্রিয়া তথা ই-বেইল বন্ড পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে। বগুড়া সহ 7 জেলায় এই কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ক্রমান্বয়ে সারা দেশেই এই কার্যক্রম চালু করবে সরকার। ই-বেইল বন্ড পদ্ধতি চালুর পর এখন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে জামিননামা কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাবে। এ কারণেই বর্তমান সরকার সারা দেশের সকল আদালতকে ই-বেইল বন্ড পদ্ধতির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। কেউ যাতে জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে সেটাই সময়ের দাবি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে বর্তমান সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। আর কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে সেটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি। পরে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বগুড়া পৌরসভাকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে বগুড়ার ঐতিহাসিক আলফাতুন্নেসা মাঠে জনসভা ছাড়াও বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। হোসেন জাহিদ, এখন ঢাকা। বগুড়ার বাগবাড়িতে খাল খনন কর্মসূচি উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেলে নগরীর ঐতিহাসিক আলফাতুন্নেসা মাঠে যোগ দেবেন জনসভায়। এ নিয়ে বিস্তারিত জানাতে বাগবাড়ি থেকে যুক্ত আছেন সহকর্মী আসিফ ইকবাল খান এবং আলফাতুন্নেসা মাঠ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম। শুরুতেই যাচ্ছে আসিফের কাছে।
আসিফ জানাবেন, মাত্রই তো প্রধানমন্ত্রী অনুষ্ঠানের স্থলে এলেন। খাল খনন কর্মসূচি কখন শুরু হবে? এছাড়া বাগবাড়িতে আর কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর? তিনি এখানে যেই কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিতে তিনি কিন্তু এখানকার যারা রয়েছেন তাদেরকে কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এর আগে কিছুক্ষণ আগেই তিনি কিন্তু হামের টিকা যে উদ্বোধন কার্যক্রমটি রয়েছে বগুড়ায়, সেই কার্যক্রমটি তিনি শেষ করলেন। শেষ করেই তিনি শহীদ জিয়া যে ডিগ্রি কলেজটি রয়েছে সেই ডিগ্রি কলেজে মাত্রই উপস্থিত হয়ে মঞ্চ গ্রহণ করলেন। এখানে তিনি এইখানকার যে বাসিন্দারা রয়েছে তাদের কাছে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং এইখান থেকেই কিন্তু তিনি তার বাকি যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলোতে যোগ দিতে যাবেন। একটু জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আজ সকালে বগুড়ায় এসে পৌঁছান। তিনি আমরা দেখেছি যে বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। তিনি বগুড়া সিটি কর্পোরেশন হিসেবে যে অনুমোদন দেওয়া সেই কর্মসূচিতেও অংশগ্রহণ করেছে। এছাড়া আমরা দেখেছি যে তিনি এখানের যে আদালত প্রাঙ্গণ আছে সেখানে একটি নতুন ভবনের উন্মোচন করেছেন। আসলে তারেক রহমানের এই বগুড়া সফর, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কিন্তু এটি তার প্রথম বগুড়া সফর এবং এখানে কিন্তু এখানকার যে বাসিন্দারা রয়েছে, বগুড়ার যে বাসিন্দারা রয়েছে তারা যেটি বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে তাদের ঘরের ছেড়ে তারেক রহমান এই বগুড়ায় তাদের জন্য যেই উপহার হিসেবে যেই কার্যক্রমগুলো তিনি আজকে করছেন সেগুলো উপহার হিসেবে নিয়ে এসছেন বলে কিন্তু তারা বলছেন যে বগুড়াকে যে সিটি কর্পোরেশন হিসেবে রূপদানের যে কার্যক্রমটি, এটি তাদের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবিটি যেমন আজকে পূরণ হয়েছে, তেমনি আজকে এই এলাকায় বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে। আজকে এই যে ফ্যামিলি কার্ডের যে অনুষ্ঠানটি হচ্ছে, এখানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। তারপর প্রধানমন্ত্রী আজকে খাল খননের একটি কর্মসূচি রয়েছে। আজকে ইতিমধ্যে হয়ে গেছে হামের টিকা বিতরণ কর্মসূচি। এই যে সব মিলে যে আজকে সারাদিনের কর্মকাণ্ড, সারাদিনের কর্মসূচি, এই সবগুলোকেই কিন্তু এই বগুড়ার যেই বাসিন্দারা রয়েছে তারা ভাবছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে। তারা বলছেন প্রধানমন্ত্রী তাদের যে দীর্ঘদিন বগুড়া যে বিভিন্ন সুযোগ সুবিধা বঞ্চিত ছিল, বিভিন্ন উন্নয়ন বঞ্চিত ছিল, সেই উন্নয়ন কর্মকাণ্ড বঞ্চিত এই এলাকাটির যে দুর্দশা রয়েছে সেই দুর্দশা দূর করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে তার এই সফরসূচিতে তার কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচির মাধ্যমে তাদের যে অবহেলাগুলো রয়েছে সেই অবহেলা বা সেই বঞ্চনা কিছুটা হলেও হ্রাস পাচ্ছে এবং তারা ধারণা করছে যে ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার যে উন্নয়নগুলো রয়েছে, যে উন্নয়ন বঞ্চিত জেলা হিসাবে বগুড়া পরিচিত, সেই উন্নয়নগুলো করবেন। এছাড়া একটু জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী কিন্তু আজকে একটি জনসভা রয়েছে, বিকেল 4টার দিকে তিনি একটি জনসভায় অংশ নিবে। জনসভাটি শহীদ আলতাফুন্নেসা মহিলা খেলার মাঠে কিন্তু একটি জনসভা রয়েছে। সেই জনসভার পরেই কিন্তু তিনি আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলো শেষ করে কিন্তু তিনি আজকে তার এই বগুড়ার কর্মসূচি শেষ করবে এবং তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তো এই ছিল বগুড়া শহীদ জিয়া ডিগ্রি কলেজ থেকে সর্বশেষ। বাগবাড়ি থেকে এবার যেতে চাই আলতাফুন্নেসা মাঠে, সেখানে রয়েছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব জানাবেন, জনসভাস্থলে সমাগম কেমন দেখছেন? এছাড়া কি কর্মসূচি রয়েছে আর নিজ জেলার সন্তানকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে কি বলছেন বগুড়াবাসী? বগুড়াবাসী একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন নিজ জেলার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে পেয়ে। এই প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করার পর এইবারই প্রথমবারের মতো তিনি বগুড়ায় সফরে এসেছেন। রাষ্ট্রীয় এই সফর ঘিরে তো উচ্ছ্বাসে একেবারে ফেটে পড়েছে বগুড়াবাসী। তার মধ্যে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হয়েছে, আজকে তার ফলক উন্মোচন করা হয়েছে। 150 বছরের পুরনো বগুড়া পৌরসভা, এখন পর্যন্ত বগুড়া পৌরসভায় 150 বছর ধরে এই পৌরসভায় যে নাগরিক সুবিধাগুলো দেওয়া হয়েছে সেগুলো দেশের অন্যান্য ছোট ছোট পৌরসভা যে ধরনের বরাদ্দ পেত সেই ধরনের বরাদ্দেই বগুড়া পৌরবাসী সেবা পেয়েছেন। সে কারণে এই সেবায় নানান রকম ঘাটতি ছিল। ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য অপসারণ, রাস্তাঘাট সহ বিভিন্ন রকম অসুবিধার মধ্য দিয়েই আসলে বগুড়াবাসীর দিন কেটেছে। দীর্ঘদিন ধরে দাবিও ছিল বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন করার। সেটি আজকে কিন্তু নিজেদের সন্তান প্রধানমন্ত্রী তারেক
রহমানের হাত ধরেই আজ থেকে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করলো। প্রধানমন্ত্রী তারেক রহমান 10টায় বগুড়ায় এসেছেন এবং 11টায় তিনি পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করেন এবং তারপর তিনি বাগবাড়িতে তার পৈতৃক যে নিবাস সেই নিবাসে গিয়েছেন এবং শহীদ জিয়াউর রহমান যে বাড়িতে থেকেছেন সেই বাড়িতে তিনি যাবেন এবং স্মৃতিচারণ করবেন, সেই সাথে স্থানীয়দের সাথে কিছুটা সময় কাটাবেন এবং সেই সাথে সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন কর্মসূচি, হামরুবেলা টিকাদান কর্মসূচি সহ বেশ কিছু কর্মসূচি রয়েছে যে অনুষ্ঠানগুলোতে তিনি অংশগ্রহণ করবেন এবং সেখানে সেই অনুষ্ঠানগুলো শেষ করে তিনি আবারও বগুড়া শহরে ফিরবেন এবং শহরের আলতাফুন্নেসা যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠে বগুড়া জেলা বিএনপির আয়োজনে একটি জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় তিনি বক্তব্য রাখবেন। আমি একটু জানিয়ে রাখি, ঠিক এই আলতাফুন্নেসা খেলার মাঠে গেল 29 জানুয়ারিতে তিনি বক্তব্য রাখেন এবং বগুড়াবাসীর নানা রকম উন্নয়ন বঞ্চিত বগুড়াবাসীর নানা রকম পিছিয়ে থাকার বিষয়গুলো কিন্তু তিনি এই মঞ্চে বলেছিলেন এবং এক ধরনের নির্বাচনী ইশতেহার তিনি দিয়েছিলেন। আর তারপর থেকে আসলে বগুড়াবাসী নির্বাচনী সেই ইশতেহার নিয়ে বগুড়াবাসী তাকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠিয়েছে এবং দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার তিনি গ্রহণ করেছেন এবং তারপর আজকে তিনি এই মাঠেই বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যের মধ্য দিয়েই আসলে বগুড়াবাসী দীর্ঘদিন যে উন্নয়ন বঞ্চিত ছিল সেটি আসলে তাদের উন্নয়নের দ্বার খুলবে এমনটি মনে করছে বগুড়াবাসী। এই ছিল আমার কাছে আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে যে তারেক রহমানের জনসভার সব শেষ খবর। প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সবশেষ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। দেশের সব পাম্পে বিপিসির ঘোষণা অনুযায়ী আজ থেকে জ্বালানি তেল সরবরাহ বাড়ানোর কথা থাকলেও তা পুরোপুরি কার্যকর হয়নি। এ বিষয়ে ফিলিং স্টেশনগুলোর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় ঘোষণা অনুযায়ী কোনো ফিলিং স্টেশন বাড়তি বরাদ্দ পেয়েছে, তবে তারা সবাই মেঘনা অয়েল লিমিটেডের ডিপো থেকেই জ্বালানি সংগ্রহ করে থাকে। আজ নিয়মিত বরাদ্দের পাশাপাশি অতিরিক্ত 10% পেট্রোল ও ডিজেল এবং 20% অকটেন পেয়েছে তারা। তবে পদ্মা অয়েল লিমিটেডের ডিপো থেকে যেসব পাম্প জ্বালানি সংগ্রহ করে থাকে তারা আজ অতিরিক্ত বরাদ্দ পাননি। প্রতিদিনের মতো আজও তারা পেয়েছেন প্রায় 4,500 লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন। এদিকে সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে দীর্ঘ লাইন। তেল সংগ্রহে ভোগান্তির সেই পুরনো চক্রেই সাধারণ মানুষ। জ্বালানির দাম বাড়ার পরেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা নিয়ে ক্ষুব্ধ অনেক চালক। ভোগান্তি তো শেষ হয় নাই, ভোগান্তি আগের মতোই আছে। তেলের দাম বাড়ছে কিন্তু ভোগান্তি শেষ হয় নাই। যে 7 দিন 8 দিন পরে এসেও আমাদেরকে 5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। ভোগান্তি তো কমে নাই, দাম তো আগেই বাড়ানো দরকার ছিল, তাহলে হয়তো বা কমে যেত। বাইকের চাপ বেশ কিছুটা কম দেখতেছি। ফুয়েল পাসের কারণে তারা পর্যাপ্ত তেল পাচ্ছে, ওই কাস্টমারগুলো রিপিট হচ্ছে না। নারায়ণগঞ্জের গোধনাইলে অবস্থিত মেঘনা ডিপোতে বাড়ানো হয়েছে জ্বালানি সরবরাহ। জ্বালানির মূল্য সমন্বয়ের পর সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে সোমবার সকাল থেকেই ডিপোতে অতিরিক্ত জ্বালানি বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডিপোতে জ্বালানি নিতে আসা লরি চালকরা জানান, আগে যেখানে প্রতিদিন গড়ে 6,000 লিটার জ্বালানি পেতেন তারা এখন সেই পরিমাণ বাড়িয়ে প্রায় 9,000 লিটারে উন্নীত করা হয়েছে। ফলে আগের তুলনায় সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে জ্বালানি সংকটের কারণে পরিবহন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল, তবে সরবরাহ বাড়ানোয় পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে শিগগিরই জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আজকে দিছে 9, আজকে তাও 10-15 দিন পরে। আগে দিত 4.5, আর একবারে আগে দিত তো 9,000 করে দিত, গাড়ি তো 9,000। 3 দিন পরে বেশি পাইছি আজকে, 13 লিটার পাইছি আজকে। গতকালকে পাইছি 6,000, আজকে পাইছি 9,000, তাহলে 3,000 বাড়ছে। ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে বাড়তি জ্বালানি সরবরাহ করার ঘোষণা পুরোপুরি কার্যকর হয়নি। অন্য দিনের মতো আজও ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন দেখা গেছে। এই নিয়ে আরও জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন এবং রাজশাহী নগরীর স্টেশন রোড থেকে যুক্ত হবেন মারুফ হাসান। শুরুতে যাচ্ছে মহাখালীতে রিপনের কাছে। রিপন, জানতে চাই যে দাম বাড়ার পরেও জ্বালানির সংকট বা ভোগান্তি না কমার কারণ কি, আর ডিপো থেকে জ্বালানি তেলের সরবরাহ বেড়েছে কিনা?
লাইবা, দাম বাড়ার পরেও রেশনিং পদ্ধতিটা চালু রেখেছেন প্রত্যেকটি ফিলিং স্টেশনে যারা রয়েছেন তারা। এই কারণে যেটি হয়েছে যে রেশনিং পদ্ধতির কারণে যে চাহিদা গ্রাহকদের রয়েছে সেই চাহিদা মতো জ্বালানি না পাওয়ার কারণে এই যে লাইন, যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইনের কোনো ধরনের উন্নতি ঘটেনি। বরং আমরা দেখেছি এখন যে গাড়িগুলো আপনি দেখতে পাচ্ছেন তারা সকাল 8টার দিকে সিরিয়ালে দাঁড়িয়েছে এই পেট্রোল পাম্পের জন্য, এবং এখন তারা জ্বালানি নেওয়ার জন্য পেট্রোল পাম্পে প্রবেশ করেছে। তার মানে এই পুরো সময়টাতে তাদেরকে 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে জ্বালানি পাওয়ার জন্য। অর্থাৎ দাম বৃদ্ধির পরেও এই চিত্রটি কিন্তু বলে দিচ্ছে যে পরিস্থিতি তেমন কোনো উন্নতি হয়নি। আমরা এর আগে পরিবাগে ছিলাম, সেখানেও আমরা দেখেছি যে 7 থেকে 8 ঘন্টা লাগছে জ্বালানি পেতে। তার আগে আমরা মতিঝিলে ছিলাম, সেখানেও দেখেছি সেই পেট্রোল পাম্পগুলো আকারে ছোট হওয়ার কারণে সেখানে 4 থেকে 5 ঘন্টা লাগছিল জ্বালানি পেতে। কাজে এটি একটি বিষয়। আরেকটি বিষয় যেটা আপনি বলছিলেন যে বিপিসি বলেছে যে তাদের যে বরাদ্দ পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে 10% এবং অকটেনের ক্ষেত্রে 20% বরাদ্দ বাড়াবে, সেটি আসলে ফিলিং স্টেশনগুলো পাচ্ছে কিনা। আমরা পদ্মা অয়েল লিমিটেডের অধীনে যে সকল ফিলিং স্টেশন, সেই সকল ফিলিং স্টেশনে আমরা 3 থেকে 4টি ফিলিং স্টেশনের কথা বলেছি। তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে তাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই, এবং আজকে যে গাড়িগুলো জ্বালানি নেওয়ার জন্য ডিপোগুলোতে গিয়েছিল তাদেরকে প্রতিদিন যে জ্বালানিটি দেওয়া হয়, যে পরিমাণ জ্বালানি দেওয়া হয় সেই পরিমাণটি দিয়েছে, অতিরিক্ত কোনো বরাদ্দ তাদেরকে দেওয়া হয়নি। অর্থাৎ পদ্মার অধীনে যে সকল ফিলিং স্টেশন রয়েছে তারা অতিরিক্ত জ্বালানি পায়নি। মেঘনার ক্ষেত্রে যেটি হয়েছে যে মেঘনার ক্ষেত্রে যে ঘোষণাটি বিপিসি দিয়েছিল সেই ঘোষণা অনুযায়ী অতিরিক্ত জ্বালানি সহই মেঘনার যে গাড়িগুলো ডিপো থেকে ছেড়েছে তারা অতিরিক্ত জ্বালানি সহই রাজধানীমুখী হয়েছে, কাজে তারা পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যে মতানৈক্য রয়েছে, এক ধরনের নিশ্চিত করার যে বিষয়টি তৈরি হচ্ছে সেটি নিয়ে এক ধরনের হতাশা রয়েছে গ্রাহকদের মধ্যে, এবং একই হতাশা রয়েছে যারা পেট্রোল পাম্পের কর্মী রয়েছে তাদের মধ্যেও, যেহেতু তারা দেখছেন যে পরিস্থিতির কোনো উন্নতি এখনো হয়নি। এই ছিল আমার কাছে সবশেষ লাইভা। মহাখালী থেকে যুক্ত ছিলেন মাহবুব হাসান রিপন। এবারে যেতে চাই রাজশাহীতে মারুফের কাছে। মারুফ, রাজশাহীতে ডিপো থেকে যে বাড়তি বরাদ্দ পাম্পগুলোতে দেয়া হচ্ছে, পাম্প মালিকরা কি বলছেন এই বিষয়ে? লাইবা, সকাল থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে দীর্ঘ সারি ধরে আমরা দেখতে পাচ্ছি যে নগরীর যে স্টেশন রোডের পাশেই শুভ পেট্রোলিয়াম পাম্পের এখানে কিন্তু বাইকাররা অবস্থান করছে, পাশাপাশি এখানে ব্যক্তিগত গাড়ি নিয়েও কিন্তু অনেকেই অবস্থান করছেন শুধুমাত্র তাদের যে জ্বালানি তেল সেটি কিন্তু সংগ্রহ করার জন্য, এবং তাদের যে দীর্ঘ অপেক্ষা সেটি কিন্তু এখনও শেষ হয়নি, কারণ মাঝখানে 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু তেল সরবরাহ বন্ধ ছিল। এবং আপনি যেটি বললেন যে ডিপো থেকে তেল সরবরাহর যে তথ্য, সেটি আসলে আমরা জানি যে প্রতিনিয়ত যে স্বাভাবিক তেল দেওয়া হতো সেটি কিন্তু এখনও দেওয়া হচ্ছে, তবুও এখানে যে সংকট সেটি তৈরি হচ্ছে, কারণ নগরীর বেশ কয়েকটি জায়গায় আমরা ঘুরে দেখেছি যে বেশি সংখ্যক ফিলিং স্টেশনগুলো ইতিমধ্যে বন্ধ করে রাখা হয়েছে। শুধুমাত্র এখন নগরীর যে স্টেশন রোডের পাশে মেসার শুভ পেট্রোলিয়াম, সেখানে যে পেট্রোল মজুদ আছে সেটি কিন্তু তারা দিচ্ছেন। আজকে দিনে তারা 4500 লিটার তেল সরবরাহ করছেন, ইতিমধ্যে তারা 2200 লিটার তেল সরবরাহ করেছেন। বাকি যে তেল আছে সেটি কিন্তু তারা সরবরাহ করার যে প্রস্তুতি সেটি কিন্তু নিচ্ছেন। এবং এখানে তীব্র গরমের মধ্যেও এখানে যারা বাইকার আছেন এবং ব্যক্তিগত গাড়ি নিয়ে যারা আছেন তারা কিন্তু শুধুমাত্র তাদের নিত্য প্রয়োজনে গাড়ি এবং বাইক ব্যবহার করার জন্য তাদের যে জ্বালানি তেলের দরকার সেটি নেওয়ার জন্য কিন্তু তারা এখানে আছেন। এবং একদিকে তেলের যে দাম বৃদ্ধি, অন্যদিকে তাদের যে ভোগান্তি সেটি আসলে তারা কোনোভাবেই মেনে নিচ্ছেন, এবং তারা বলছেন যে পরবর্তীতে যাতে তাদের প্রত্যাশা মাফিক তেল এবং দাম কমিয়ে নেওয়া হয় এমনটা প্রত্যাশা করছেন। লাইভা, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে জ্বালানি তেলের সবশেষ তথ্য। জ্বালানি পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। জ্বালানি তেল, এলপিজির পর এবার বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। গেল 9 এপ্রিল অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। এই কমিটি পাইকারি ও খুচরা পর্যায়ে মূল্যহার ঠিক করে প্রস্তাব দিবে মন্ত্রিসভায়। বিশেষজ্ঞরা বলছেন, অতীতের দুর্নীতি আর অব্যবস্থাপনায় বিদ্যুৎ খাতে সংকট বেড়েছে। সংকট মোকাবিলায় সরকারের সদিচ্ছা ও সঠিক ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের। বাকিটা জানাচ্ছেন সাজিদ আরাফাত।
বৈশ্বিক অস্থিরতায় দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে বাড়ছে চাপ। এমন বাস্তবতার মাঝেই জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। যদিও সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছিল পর্যাপ্ত মজুত ও দাম না বাড়ানোর কথা। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রায় ১৬ ঘন্টার মধ্যেই বেড়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামও। যদিও এপ্রিলের শুরুতেও এক লাফে বেড়েছিল এলপিজির দর। একদিকে ফার্নেস অয়েল ও ডিজেলের দাম বৃদ্ধি, বিদ্যুতের পাহাড় সম বকেয়া, অন্যদিকে উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্যের ঘাটতি মেটাতে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ খাত। এমন অবস্থায় বিদ্যুতের দাম বৃদ্ধিরও শঙ্কা তৈরি হয়েছে। কেননা বর্তমান চাপ সামাল দিতে বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। গেল ৯ এপ্রিল অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি করা হয়, যে কমিটির পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে মন্ত্রিসভায় প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। প্রস্তাবনায় পাইকারিতে দাম নির্ধারণের বিকল্প কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। এই খাতে ভর্তুকি কমাতে প্রতি ইউনিট ৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ২০ পয়সা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে খুচরা পর্যায়ে ০ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত, লাইফলাইন পর্যায়ে দর বাড়ানোর প্রস্তাব না থাকলেও অন্য আবাসিক গ্রাহকের ৮০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। গ্রাহক পর্যায়ে বাংলাদেশে সবশেষ বিদ্যুতের দাম বেড়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। তখন খুচরা মূল্য গড়ে ৮.৫০% বাড়ানো হয়েছিল, আর পাইকারি মূল্যহার বাড়ানো হয় ৫.০৭%। পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বলছেন, অতীতের দুর্নীতি আর অব্যবস্থাপনায় বিদ্যুৎ খাতে সংকট বেড়েছে। অহরহ বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র তৈরি ও তা সঠিকভাবে কাজে লাগাতে না পারাকে দুষছেন তিনি। কতগুলো কন্ট্রাক্টে বিদ্যুৎ না কিনলেও আমাদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হবে। পাওয়ার স্টেশন বন্ধ, তার নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখাবে যে আমার বিদ্যুৎ নেয় নাই, নিয়ে এই ক্যাপাসিটি চার্জটা হিউজ টাকা দিচ্ছে পিডিবি প্রত্যেকটা প্রাইভেট পাওয়ার স্টেশনকে। ওরা চালাই নেই, সোজা কথা, চালাই না দিয়ে বলছে পিডিবি তো নিতে পারছেন, লাইন খারাপ। পিডিবি টাকা টোকা দিলে তো সবই বাংলাদেশে হচ্ছে। এইভাবে চালিয়ে বাংলাদেশকে ফতির করে ফেলেছে পাওয়ার সেক্টরটাকে। বিদ্যুতের দাম বাড়লে পরিবহন ভাড়া সহ নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের। এই খাতের সমস্যা সমাধানে বর্তমান সরকারের সদিচ্ছা আর সঠিক ব্যবস্থাপনার উপর তাগিদ দেন তিনি। প্রত্যেকটা প্রোডাকশনে জ্বালানি লাগে, বিদ্যুৎ লাগে, তাহলে তো জিনিসের দাম বেড়ে যাবে। তো বেড়ে আমরা এমনি চলতে পারতেছি না। সব মানুষ তো কদিন পরে আন্দোলনে নামবে, কিন্তু ব্যাপার হচ্ছে এইভাবে কতদিন আমরা চলবো। জ্বালানি মন্ত্রীর তথ্যমতে চলতি মাসের ৯ এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ খাতে ৫২,০০০ কোটি টাকারও বেশি বকেয়া রয়েছে। এ খাতের ধারাবাহিক লোকসান আর লোডশেডিং কমিয়ে জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেয়ার পক্ষে মত জ্বালানি বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। সারা দেশের ৭০,০০০-এর বেশি টিকা কেন্দ্রে একযোগে শুরু হলো হাম রুবেলার টিকাদান কর্মসূচি। সকালে নারায়ণগঞ্জের একটি স্কুলে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। হামের প্রাদুর্ভাবের কারণ হিসেবে বিগত ২ সরকারকে ব্যর্থতার ফের দায়ী করেন তিনি। এদিকে আজও ময়মনসিংহ ও সিলেটে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। মাহফুজা বৃষ্টির প্রতিবেদন। দেশে প্রতিদিন হাম আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুর হার এখনো উদ্বেগজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এপ্রিলের ৫ তারিখে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় প্রথম শুরু হয় হাম রুবেলার টিকাদান কর্মসূচি। এরপর ঢাকা সহ ৪ সিটি কর্পোরেশন আসে টিকার আওতায়। সবশেষ সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা জিন্দা পার্কে দেশব্যাপী হাম রুবেলা তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ের ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। উদ্বোধন শেষে মন্ত্রী জানান, এই কর্মসূচির প্রথম দিনই প্রায় ১১ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে। যে এলাকাগুলির হামের প্রাদুর্ভাব বেশি হয়েছে, এলাকাগুলি আমরা টার্গেট করে ৮৫% অলরেডি আমরা ভ্যাকসিনেশনের আন্ডারে নিয়ে আসছি এবং সিটি কর্পোরেশন সেটা করছে। যেখানে হবে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো। ঢাকাতে যে রোগী আপনারা ডেইলি শুনেন, সব কামিং ফ্রম ভিলেজ এরিয়া, মানুষ আতঙ্কিত হয়ে গেছে, হাম হলে মারা যাবে, সব হ্রাস করতেছে ঢাকা। হামের ঢাকা, তবু আমরা ঢাকাকে যেহেতু একটা ডেন্সলি পপুলেটেড সিটি, আমরা কভার করে ফেলতেছি, ঢাকাকে আমরা শুরু করেছি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাটে রাষ্ট্রীয় কোষাগার ছিল শূন্য। সে কারণে হামের সংক্রমণ শুরু হলে প্রাথমিকভাবে সরকার শঙ্কিত বোধ করে। তবে তহবিল সংকট সত্ত্বেও টিকার যোগান নিশ্চিত করে দ্রুতই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। 2020 পরে ভ্যাকসিনের কাজ যেটা হওয়ার কথা ছিল আফটার এভরি 4 ইয়ার্স, সেই কাজটা বিগত সরকার করেনি, যে কারণে একটা বিশাল গোষ্ঠীর বাচ্চা আনভ্যাকসিনেটেড ছিল, যে কারণে হামটা অ্যাটাক করেছে। এছাড়াও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণাও দেন স্বাস্থ্যমন্ত্রী।
মাহফুজা বৃষ্টি, এখন ঢাকা। হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। ব্যক্তিগত শোক আর দীর্ঘদিনের স্বপ্ন বুকে নিয়েই আল্লাহর দরবারে যাচ্ছেন তারা। ব্যবস্থাপনা সন্তুষ্টি থাকলেও ট্রলির স্বল্পতা ও ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজের দাবি অনেকের। আজ 13টি ফ্লাইটে 5,345 জন সৌদি আরব যাচ্ছেন। 2 দিনে পৌঁছেছেন 10,213 জন। আর জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। এই দম্পতির মতো যারা বছরের পর বছর স্বপ্ন দেখেছেন হজে যাওয়ার, অবশেষে সেই স্বপ্ন পূরণ হচ্ছে এবার। আল্লাহর ঘরে যেতে পারার আনন্দে উচ্ছ্বাসিত তারা। যদিও মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় মনে কিছুটা শঙ্কাও কাজ করছে। এই যুদ্ধটার কারণে আমরা একটু চিন্তায় আছি, তবে আমি একটু ভরসা রাখি যে মহান আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। আমরা সুষ্ঠু সুন্দরভাবে হজ করে আসবো। হাজি ক্যাম্পে এখনো আমি কোনো সমস্যায় পড়ি নাই। প্রত্যেক হজ যাত্রীর গল্প আলাদা, কিন্তু উদ্দেশ্য একটাই, নিজের ও প্রিয়জনের জন্য আর পুরো উম্মার জন্য প্রার্থনা যেন পূর্ণতা পায় সবার হজ, দেশে ফিরে আসে শান্তি আর শৃঙ্খলা। বাংলাদেশি হাজি আমরা সেখানে যাব, দেশ জাতি সবার জন্য আমরা সার্বিকভাবে দেশের উন্নয়ন এবং সার্বিকভাবে যেন আমাদের বাংলাদেশের মানুষ ভালোভাবে থাকতে পারি, এই জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। হজ ক্যাম্প থেকে ইমিগ্রেশন সবকিছুই সম্পন্ন হচ্ছে নির্বিঘ্নে। সন্তুষ্ট যাত্রীরাও। তাদের মতে আগের চেয়ে সহযোগিতা বেড়েছে, তবে ট্রলির স্বল্পতা ও ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজের দাবি জানিয়েছেন কেউ কেউ। আমি এবারকার হজ ক্যাম্পের যে ব্যবস্থাপনা দেখে খুব ভালো লাগছে এবং এখানকার যে কর্তৃপক্ষ এনারা ব্যবহারগুলো খুব ভালো লাগছে। এখানকার যে ব্যবস্থাপনা খুব সুন্দর এবং এখানকার যে পরিচালক আছে উনি ডাইনিং টেবিল পর্যন্ত কালকে দেখছেন, ঘুরে ঘুরে দেখছেন, ব্যবস্থাপনা খুব ভালো। এবার হজ যাত্রা আরও সহজ করতে যুক্ত হয়েছে যোগাযোগের নতুন সুবিধা। গ্রামীণ ফোনের রোমিং সেবার মাধ্যমে নিজের সিম ব্যবহার করেই সৌদি আরব থেকে স্বজনদের সঙ্গে কথা বলতে পারছেন হাজিরা, যা তাদের মনে এনে দিয়েছে বাড়তি স্বস্তি। যে সিম এখানে আমরা ব্যবহার করি গ্রামীণ ফোনের, সেই সিমটাই ওখানে আমরা ব্যবহার করব। জাস্ট এখানে তারা রোমিং সুবিধাটা দিচ্ছে। পারিবারিক বিশেষ কাজের প্রয়োজনে আমরা আমাদের বাংলাদেশি সিমটাকে রোমিং করেছি। সেই ক্ষেত্রে আমরা প্রত্যাশা রাখছি আমরা ভালো সার্ভিস পাবো, ভালো সেবা পাবো। সোমবার 13টি ফ্লাইটে 5,345 জন যাবেন সৌদি আরবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 36 জনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করেছে দল। এছাড়া জ্বালানি নিয়ে কেউ যেন সিন্ডিকেট করতে না পারে সে বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। বিস্তারিত জানিয়েছেন জাওয়াদ মাহমুদ। জাতীয় নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের বাধ্যবাধকতা মেনে 36 জনের মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। শুক্র ও শনিবার 2 দফায় প্রায় 900 জন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় দলের মনোনয়ন বোর্ড। বুধবার নয়াপল্টনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মনোনীতদের নাম ঘোষণা করেন, যেখানে যোগ্য ও ত্যাগীদের মূল্যায়নের কথা জানায় দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জোটের প্রার্থী তালিকা: মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, নুরুল ইসলাম, বিলকিস ইসলাম, খয়রুদ্দিন আহমেদ। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়া পুরনোদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, নীলোফার চৌধুরী মণি, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু ও হেলেন জেরিন খান। এছাড়া নতুনদের মধ্যে রয়েছেন নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, সানজিদা ইসলাম তুলি, মাহমুদা হাবিব, সানসিলা জেবরিন, মানসুর আক্তার সহ আরও অনেকে। এর আগে সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গুম হওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান চেয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জ্বালানি সংকট নিয়ে রিজভী বলেন, ভর্তুকি কমিয়ে বিশ্ববাজারের সাথে দাম সমন্বয় করে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়িয়েছে সরকার। জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে দেননি প্রধানমন্ত্রী। যখন জনগণের কাছ থেকে ডিমান্ড আসছে, যখন জ্বালানি তেলের জন্য বিরাট লম্বা লাইন, যে কোনো উপায় নেই, হরমুজ প্রণালী নিয়ে যে ঘটনা চলছে, যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য দেশে জ্বালানি তেলের দাম হু হু করে বৃদ্ধি করেছে, তখন জ্বালানি তেল নিয়ন্ত্রণে রেখেছিলেন সরকার। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেল কিছুটা বৃদ্ধি করতে হয়েছে, না হলে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। জ্বালানি তেল ও গ্যাস নিয়ে কেউ যেন সিন্ডিকেট করতে না পারে তা নিশ্চিত করতে সরকার কঠোর বলেও জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। কিন্তু সেটা মানুষ
চাক্ষুষ প্রমাণ চাই। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। করোনা সংক্রমণের কারণে প্রাথমিক সমাপনী ও পিএসসি পরীক্ষায় অংশ না নিয়েই অটোপাসের পর এবারই প্রথম কোনো পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৬ ব্যাচের ১৮.৫ লাখ শিক্ষার্থী। মোট ৩,৯০২টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এসব পরীক্ষা, যার মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৪ লাখ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেবেন প্রায় ৪.৫ লাখ পরীক্ষার্থী। এই শিক্ষার্থীরা নবম শ্রেণীতে নতুন কারিকুলামে পড়েছে, কিন্তু গণঅভ্যুত্থানের পর নতুন কারিকুলাম বাতিল হওয়ায় দশম শ্রেণীতে ফিরতে হয়েছে ২০১২ সালের পুরনো কারিকুলামে। এজন্য এবারও নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অহেতুক কঠোর না হতে সরকারের নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে থাকবে সাইবার নজরদারি। এসএসসি পরীক্ষা উপলক্ষে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কেন্দ্রগুলোকে যানজট মুক্ত রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। বিগত জুলাই গণ অভ্যুত্থানে এই কোমলমতি ছাত্রছাত্রীরা কিভাবে রাজপথে প্রতিবাদ মুখর থেকে দেয়ালে গ্রাফিতি এঁকে নিজেদের সম্পৃক্ত করেছে, তাদের এই সৃজনশীলতা পরীক্ষায় প্রতিফলিত হবে ইনশাল্লাহ। তাদের একটা স্বনির্ভর এবং সুন্দর ভবিষ্যৎই আমাদের সবার কামনা। 1980 অ্যাক্টে ডিজিটাল ক্রাইমের কথা ছিল না, সেগুলি ইনক্লুড করা হয়েছে, বা সংঘবদ্ধভাবে ক্রাইম করা সেটা ছিল না, বা কেন্দ্র সচিবের অবহেলার কারণে যদি পরীক্ষায় বিঘ্নতা ঘটে সেটা ছিল না, এবং পরীক্ষার যে ডেফিনেশন, পরীক্ষা বলতে শুধু পাবলিক পরীক্ষা একটাই বুঝিয়েছিল, অর্থাৎ ম্যাট্রিক ইন্টারমিডিয়েট, অন্যান্য পরীক্ষাগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, সেগুলোকে এটাতে ইনক্লুড করা হয়েছে, যাতে করে আমরা এবার পরীক্ষাটি যদি কেউ কোনো রকম দুষ্ট চক্র কোনো ক্ষতি সাধন করতে চায়, তাদের আইনের আওতায় সোপর্দ করার ব্যবস্থাটি এই আইনে সন্নিবেশিত করা হয়েছে। আইসিডির ট্যারিফ ৮.৫% বাড়ায় আরও বাড়ছে আমদানি রপ্তানি ব্যয়। উচ্চ পরিচালন খরচের কারণ দেখিয়ে চট্টগ্রামের বেসরকারি বন্দর ও ডিপো অপারেটররা কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বাড়ানোর ঘোষণা দিয়েছে। বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন জানিয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে বেসরকারি আইসিডিগুলোর পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তাই ট্যারিফ সমন্বয় করা হয়েছে। ব্রিগেডের মহাসচিব রুহুল আমিন শিকদার জানান, ২১টি বেসরকারি আইসিডিকে নতুন হার কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, সরবরাহ শৃঙ্খলের বিভিন্ন স্তরে একসঙ্গে বৃদ্ধি কার্যকর হওয়ায় সামগ্রিক ব্যয় ঘোষিত ৮.৫%-এর চেয়েও বেশি হতে পারে। এবারে দেশের বাইরের খবর। কার্গো জাহাজ আটক করার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের একাধিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে ইরান যুক্তরাষ্ট্রের সামরিক নাকি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ব্লেম গেম খেলছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে জানে না, এটি ভালো ফলাফল বয়ে আনবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। এর আগে রোববার ওমান সাগরে ইরানের পতাকাবাহী এমভি তুস্কা নামের পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি আটক করে মার্কিন সেনারা। এদিকে সোমবার দ্বিতীয় দফা শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ইসলামাবাদে প্রতিনিধি পাঠানোর কথা জানালেও তেহরানের এমন কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।